नहमदु नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इनिल हुक्म इल्ला लिल्लाह सबाई दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। ইসলামী যুব আন্দোলন চরমোনাই শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ ও সকল স্তরের ভাইয়েরা আমার, আজকে যেখানে দাঁড়িয়েছি এই ইউনিয়নে আমি জন্মগ্রহণ করেছি, আমার বাবা জন্মগ্রহণ করেছেন, আমার দাদা জন্মগ্রহণ করেছেন, আমাদের পূর্বপুরুষরা এই ইউনিয়নই জন্মগ্রহণ করেছেন। এর আগের পুরুষদের অবস্থা ভিন্ন। যতটুকু জানি দীর্ঘদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। যুব আন্দোলন সৃষ্টি হয়েছিল এই চরমোনাই ইউনিয়ন থেকে। যখন জাতীয়ভাবে যুব আন্দোলন গঠন করা হয় নাই, তখন কিন্তু চরমোনাই ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন গঠন করা হয়েছিল। আহ্বায়ক ছিলেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আবুল খায়ের সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কাজ করেছেন। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে যুব আন্দোলন বাংলাদেশের মধ্যে এক শক্তিশালী সংগঠন হিসাবে আবির্ভূত হয়েছেন। আল্লাহ পাকের শুকর। আমরা বিশ্বাস করি যুব আন্দোলন যদি শক্তিশালী হয় তাহলে দেশ শক্তিশালী হবে। যুব আন্দোলন যদি শক্তিশালী হয় তা রাষ্ট্র শক্তিশালী হবে। যুব আন্দোলন যদি চরিত্রবান হয় তাই রাষ্ট্র চরিত্রবান হবে। যুব আন্দোলনের ছেলেরা যদি চরিত্রবান হয় তাহলে সরকার চরিত্রবান হবে। সরকার চরিত্রবান হলে কি হবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার হবে না। আপনাদের খবর নেই, আপনি জানেন কি পরিমাণে টাকা পাচার হয়েছে? আজকে রাজস্বের অবস্থা খারাপ কেন? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করি, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে 25 থেকে 26 হাজার টাকা ঋণ নিয়ে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে। এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলি এখানে আছে, ওরা কিন্তু 25 থেকে 26 হাজার টাকার ঋণ ওদের মাথার উপরে আছে। বুঝেন নাই কথাটা? অর্থাৎ বিদেশ থেকে যেই পরিমাণের ঋণ আমরা নিয়ে এসছি, যেই পরিমাণের ঋণ বিদেশ থেকে নিয়ে এসছি, যদি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে সেই ঋণ ভাগ করে দেয় তাহলে আমাদের প্রত্যেকটা নাগরিকের ভাগে পড়ে 25 থেকে 26 হাজার টাকা কিন্তু আমরা ঋণী। এত ঋণগ্রস্ত অবস্থায়ও শুধু এই বছর আমাদের বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে সুইস ব্যাংকে 84,000 থেকে 85,000 কোটি টাকা। কত হাজার কোটি টাকা? 84 থেকে 85,000 কোটি টাকা শুধু এই বছর সুইস ব্যাংকে জমা হয়েছে। রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি টাকা ফেরত দিবেন? রাষ্ট্রদূত বলেছেন যে কারা টাকা জমা দিয়েছে তাদের নাম তো সরকার জানতে চায় না। যদি সরকার কার কার টাকা সেখানে জমা হয়েছে যদি জানতে চায় আমরা জানিয়ে দেব, কিন্তু সরকার তাদের নাম জানতে চায় নাই। কেন? সরকারের কাছে রিপোর্ট আসছে এই টাকাগুলি কাদের, কারা জমা দিয়েছে, কারা পাচার করেছে, সরকারের কাছে রিপোর্ট আছে। এর জন্য সরকার নাম জানতে চায় নাই। জানতে চাবে কেন? ফরিদপুরের এক ছাত্রলীগের
সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে। 2000 কোটি টাকা, আপনি চিন্তা করতে পারছেন? 2000 কোটি না, 2000 কোটি টাকা, যেটা ছাত্রলীগের 2000 কোটি টাকা। আমি আমাদের দেশের মানুষগুলির অবস্থা দেখে অনেক সময় পরেশান হয়ে তাকিয়ে থাকি, এরা কারা? মানুষ এত বোকা হবে কেন? আপনি জানেন আজকে এই 10-15 বৎসরে কোন কোন রিপোর্টের মধ্যে 7 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কত কোটি? 7 লক্ষ কোটি। কোন কোন রিপোর্ট 10 লক্ষ কোটি, কোন কোন রিপোর্টের মধ্যে 15 লক্ষ কোটি টাকা এই কয় বছরে দেশ থেকে। তা রিজার্ভ ফান্ড আসবে কোথার থেকে? খালি হবে না কেন? বাড়বে না কেন? অথচ আমাদের দেশের মানুষগুলি সামান্য একটু স্বার্থের কারণে, সামান্য স্বার্থ কি, একেবারেই সামান্য, আমাদের দেশের স্বার্থগুলি একেবারেই সামান্য। হয়তো বা কেউ একটু গাঁজার পয়সা পায়, কেউ বা একটা ফ্যান্সি ডিলের বোতলের পয়সা পায়, কেউ বা এক পেয়ালা মদের পয়সা পায়, কেউ বা একটা ইয়াবার পুইরা পায়, কেউ বা হয়তো বা একটু মাস্তানি গুন্ডামি করতে পারে। এতটুকুর আশায় আমরা দেশটাকে বিক্রি করে ফেলছি, ধ্বংস করে ফেলছি। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজকে উন্নয়ন মেগা প্রজেক্ট চালু আছে, মেগা প্রজেক্ট, কোনো সন্দেহ নাই এগুলি আমাদের জন্য ভালো, কল্যাণ, দেশের উন্নয়ন। কে অস্বীকার করবে? অস্বীকার করবো কেন? সরকারের দায়িত্ব তো উন্নয়ন করা। কিন্তু আমার প্রশ্ন হলো এই, মেগা চুরিগুলো আমাদের কাছে উপস্থাপন করেন না কেন? পদ্মা সেতু মেগা প্রজেক্ট, কোনো সন্দেহ নাই, কিন্তু এই মেগা প্রজেক্ট থেকে মেগা চুরি কত হয়েছে, কত বেশি চুরি হয়েছে সেটা উপস্থাপন করেন। মেট্রো রেল মেগা প্রজেক্ট, কিন্তু এর থেকে আত্মসাৎ হয়েছে কত জাতি জানতে চায়। আজকে বিদ্যুতের ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত দিয়েছিলেন, শতভাগ বিদ্যুতের নিশ্চয়তা আপনি দিয়েছিলেন, কিন্তু আজকে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে ব্যয় করার কারণে আমাদের অবস্থাটা কি চলতেছে জানেন? হাজার হাজার কোটি কোটি টাকা লস। হঠাৎ করে যখন লোডশেডিং এর কথা চলে আসছে, আমি বিভিন্ন বক্তব্যে বলেছি আসলে আর্টিফিশিয়াল এই লোডশেডিং চলতেছে ইচ্ছাকৃত বলে। কেন? আমাকে অনেকে প্রশ্ন করছে। আমি বললাম নিশ্চিতভাবে তুমি লিখে রাখো ভারত থেকে বিদ্যুৎ আনবে, লিখে রাখো তুমি ভারত থেকে বিদ্যুৎ আনবে। অথচ আমরা প্রাইম মিনিস্টারকে কি দেখলাম? আদবানি সাহেবের সাথে বৈঠক করেছেন এবং সেখানে প্রস্তাব আসছে ভারত থেকে বিদ্যুৎ নিয়ে আসার। অথচ এই বক্তব্য আমি আগিয়ে দিয়েছি যে ভারত থেকে বিদ্যুৎ আনবে, তাই হচ্ছে। আপনি কি জানেন সেই চুক্তিটা কি? ভারত থেকে বিদ্যুৎ আনার চুক্তিটা কি জানেন? যদি বিদ্যুৎ দেয় তো সেই টাকা দিতে হবে, আর বিদ্যুৎ না দিলেও প্রতি বছর 4000 কোটি টাকা ডোনেশন করতে হবে। বিদ্যুৎ না দিলেও 4000 কোটি টাকা ভারতকে দিতে হবে। এই টাকা তো আপনার এবং আমার, এই টাকার মালিক তো আপনি এবং আমি। আজকে দুর্নীতির অবস্থাটা কি, লুটপাটের অবস্থাটা কি? আগে আমরা কি জানতাম? 100 টাকায় 70 টাকার কাজ হয়, 100 টাকায় 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়। কিন্তু পরিকল্পনা মন্ত্রী কি বললেন? পরিকল্পনা মন্ত্রী কি বললেন? বাজেট করি 100 টাকা, গ্রামে পুষে 10 টাকা, 90 টাকায় চুরি। ভাই আমার বক্তব্য না, কিন্তু এই বক্তব্য কিন্তু আমার না, বর্তমানে পরিকল্পনা মন্ত্রী, আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রীর। খাদ্যমন্ত্রী কি বললেন? গোটা দেশটা দুর্নীতিগ্রস্তদের কাছে চলে গেছে। এটা খাদ্যমন্ত্রীর বক্তব্য, বক্তব্য আমার না। আমাদের বর্তমান প্রেসিডেন্টের বক্তব্যটা কি? বর্তমান প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিয়েছেন, মাননীয় প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন, যেই পরিমাণে টাকা প্রতি বছর চুরি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। যেই পরিমাণে টাকা চুরি হয়, লুট হয়,
আত্মসাৎ হয়, ডাকাতি হয়, পাচার হয়, সেই টাকা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এই দেশ তো আপনার, এ দেশের মালিক আপনি। গরিবরা ভাবতে পারেন যে হুজুর আমি মালিক হলাম কিভাবে, আমি তো রেশন নেই, রিলিফ নেই। আজীব মানুষ আপনি। আপনি কি লুঙ্গি ক্রয় করেন না? এই লুঙ্গির মধ্যে ট্যাক্স ভ্যাট নাই? আপনি কি গঞ্জি ক্রয় করেন না? এই গঞ্জির মধ্যে ভ্যাট ট্যাক্স নাই? আপনি কি চাউল ক্রয় করেন না? তার মধ্যে ভ্যাট ট্যাক্স নাই? আপনি কি ডাল ক্রয় করেন না? তার মধ্যে ভ্যাট ট্যাক্স নাই? আপনি কি স্যান্ডেল জুতা ক্রয় করেন না? তার মধ্যে ভ্যাট ট্যাক্স নাই? যা কিছু ক্রয় করেন তার মধ্যে তো ভ্যাট ট্যাক্স আছে। আর ভ্যাট ট্যাক্স আপনি কাকে দিচ্ছেন? সরকারকে দিচ্ছেন। কাজে সরকার কে? এই টাকা কার? এই টাকা আমার টাকা, এই টাকা আমার শ্রমিকের টাকা, এই টাকা আমার গরিবের টাকা, এই টাকা মজদুরদের টাকা, জেলেদের টাকা, ঋষিদের টাকা, কামারদের টাকা, গরিব মেহনতি মানুষের টাকা, যারা মাথার ঘাম পায় ফেলে অর্থ কামাই করে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। এবং আমার হাজারো বাংলাদেশের জনগণ বিদেশে থেকে কষ্ট করে তারা আমাদের দেশে রেমিটেন্স পাঠায়। আর আমাদের দেশের বড় বড় ডাকাত এবং গুন্ডারা আমাদের দেশের থেকে টাকা বিদেশে পাঠায় দেয়। কাজী আপনাকে মনে রাখতে হবে, আমার পকেটে কেউ হাত দিলে আমি তার প্রতিবাদ করি। তুমি আমার পকেটে হাত দিলা কেন? আমার ঘরে কোনো ডাকাত ঢুকলে আমি তাকে প্রতিহত করি, যেটা ঘর আমার। আমার জমিকে হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমার মালকে আত্মসাৎ করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে রাষ্ট্র তো আমার, এই জমিন আমার, এই রাষ্ট্রের মালিক আমি। কাজে আমার রাষ্ট্রের উপরে কেউ চুরি করলে, গুন্ডামি করলে, ডাকাতি করলে, টাকা পাচার করলে তার বিরুদ্ধে আমাদের রুখে দেওয়ার দরকার আছে কি নাই? সংগ্রাম করার দরকার আছে কি নাই? এই প্রতিবাদ না করলে হবে না। এর জন্য সচেতন নাগরিকদেরকে বলবো, আসুন আমরা সমস্ত চোর ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন করে তুলি, সংগ্রাম করি। আজকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা এই দেশের শাসক ছিল, শুধু আওয়ামী লীগ না, বিএনপির আমলে একই অবস্থা, এই একই অবস্থা। যারা এই দেশের শাসক ছিল তারা এই দেশটাকে লুটপাট করে ধ্বংস করে ফেলছে। যে না, এই সমাজ আমরা চাই না, এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই সমাজ ভাঙতে হবে, ইসলামিক সমাজ গড়তে হবে। এই সমাজ ভাঙতে হবে, মানবতার সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় এবং আদর্শ সমাজ গড়তে হবে। এর জন্য দরকার যুবকদের। একদল আদর্শ যুবক যখন জেগে উঠবে, তখন এই ঘুরে ধরা সমাজকে চুরমার করে তারা এমন এক সমাজ উপহার দিবে যেখানে থাকবে সাম্যতা, যেখানে থাকবে মানবিক মর্যাদা, যেখানে থাকবে সামাজিক ন্যায় বিচার। প্রত্যেক গরিব দুঃখী মেহনত মানুষ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই নাগরিক হিসেবে সমান। কাজে তার অধিকার সমানভাবে থাকবে। সে যেই জাতির হোক না কেন, যে দলের হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, সে বাংলাদেশের নাগরিক। কাজে সম অধিকার সে ভোগ করবে। চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, আর তাঁতি হোক, খোরা হোক, ন্যাংরা হোক। যেহেতু বাংলাদেশের জনগণ সাম্য, সবার অধিকার সমান। যেহেতু বাংলাদেশের নাগরিক মানুষ, তার মর্যাদা আছে। সে হতে পারে গরিব, হতে পারে কৃষক, হতে পারে শ্রমিক, হতে পারে মজদুর, হতে পারে ছেলে, হতে পারে তাঁতি। সে মানুষ, এই মানবিক মর্যাদা তাকে দিতে হবে। মানুষ হিসাবে তাকে মর্যাদা দিতে হবে। সে যেই হোক না কেন, সে মানুষ হিসাবে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমরা তাকে মর্যাদা প্রদান করব। ন্যায় বিচার আজকে নাই, সামাজিক ন্যায় বিচার চলে গেছে। আমরা চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে। যেখানে যে দলের হোক না কেন, যে ব্যক্তি অন্যায়কারী তার বিরুদ্ধে সরকার থাকবে, আইন থাকবে, আদালত থাকবে। আর যে ন্যায় প্রণয়নকারী তার পক্ষেই সমস্ত মানুষ থাকবে। আর যে অন্যায় করবে তার বিপক্ষে সবাই থাকবে, যে ন্যায়সম্মত থাকবে তার পক্ষেই সবাই থাকবে। এর রাষ্ট্র আমরা চাই। এ তো রাজনৈতিক বক্তব্য। এরপর আসুন, ইসলামী আন্দোলন কেন করবেন? ইসলামী আন্দোলন করার দুইটা কারণ। যারা আমরা
ধার্মিক মুসলমান, মুসলমান তো ইসলামী আন্দোলনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। কি আছে নাকি বলেন তো? আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী, কাফন হবে ইসলাম অনুযায়ী, আমার দাপন হবে ইসলাম অনুযায়ী। কাজে আমার রাজনীতি হবে, কথা বলেন না কেন? আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই, যেতে পারি না। প্রশ্ন করতে পারে আমার হিন্দু বাবার ইসলামী আন্দোলন কেন করবে? প্রশ্ন সেখানে। আমি বলবো হিন্দু বা বিজাতিরা ইসলামী আন্দোলন করবে তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য, সাম্যতা রক্ষা করার জন্য এবং তার মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ন্যায় বিচার সৃষ্টি করার জন্য ইসলামী আন্দোলন করবে। এর জন্য ইসলামী আন্দোলনের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নেই। যদি বলতে পারেন হুজুর তারা তো যায়, অনেকেই তো তাদের বুঝ ঠিক নেই, তারা বুঝে না, বিধায়ী তারা এদিক ওদিকে যায়। এদিক ওদিকে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কেন? আওয়ামী লীগ সেকুলারিজম, বিএনপি ডেমোক্রেসি, কেউ কমিউনিস্ট, এ তো আমার নবীর দিয়ে এখন আদর্শ না, এ তো মদিনার থেকে আসে নাই, এ তো আমেরিকা, রাশিয়া, পেকিং এবং দিল্লি, চীন থেকে আসছে। তাই যে আদর্শ আসছে ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে, সে আদর্শ তো মুসলমান মানতেই পারে না। কথা ঠিক না? আমরা আদর্শ মানব কার? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো আল্লাহর প্রদত্ত। আল্লাহ যে আদেশ আমাদের উপর নাজিল করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস যেভাবে বর্ণনা করেছেন, আমরা সেই অনুযায়ী চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী। এর জন্য আমি যুবক বন্ধুদেরকে বলবো, আমার বাবারা, মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যায় কারা দেখো তো, যাদের সাথে ইসলামের খুব গভীর সম্পর্ক আছে তারা কি যেতে পারে ইসলামের বাইরে কোনো দলে? কেন যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, নেতা মানবে, কিয়ামতের ময়দানে সাথী হয়ে যাবে। যারা যাকে নেতা মানবে, যারা শেখ সাহেবকে নেতা মানবে, জিয়া রহমান সাহেবকে নেতা মানবে, শাহ সাহেবকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহ রসুলকে নেতা মানবে, ওলামায়ে কেরামকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে আমাদের সামনে ওলামায়ে কেরাম থাকবে, আল্লাহ নবী থাকবেন, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। এর জন্য মুসলমানদের ইসলামী আন্দোলনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, থাকতে পারে না। এর জন্য আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, বোঝার চেষ্টা করেন, আমরা কেউ শত্রু না, আমরা কাউ দুশ্মন না, দুশ্মনের জন্য আসি নাই। দুশ্মনী কেন? আমরা আপোষে মিল মোহাব্বত রাখবো। আর একটা কথা হলো এই, চরমোনাই, চরমোনাই, চরমোনাই। আজকে যদি প্রশ্ন করি এরশাদের বাড়ি কোন ইউনিয়নে, হয়তো অনেকেই বলতে পারবেন না। যদি প্রশ্ন করি এরশাদ সাহেবের বাড়ি কোন ইউনিয়নে, জেলা না, কোন ইউনিয়নে, হয়তো অনেকেই বলতে পারবেন না। যদি প্রশ্ন করি খোদ আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের বাড়ি কোন ইউনিয়নে, অনেকেই বলতে পারবেন না। জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোন ইউনিয়নে, অনেকেই বলতে পারবেন না। খালেদা জিয়ার বাড়ি কোন ইউনিয়নে, অনেকেই বলতে পারবেন না। ইউনিয়নে হিসাবে তার পরিচিতি লাভ করে নাই। চরমোনাই ইউনিয়ন এমন এক ইউনিয়ন, যে ইউনিয়নের পরিচিতি গোটা দুনিয়ার মধ্যে, এটা আপনার এবং আমার কারণে নয়, বিশ্বের চরমোনাইয়ের কারণে। এটা আমাদের গৌরব। কাজে গৌরবের স্থানকে ঠিক রাখি, তাদেরকে শ্রদ্ধা করি, কটূক্তি করি কেন? রাজনীতির জন্য তাদেরকে কটূক্তি করব কেন? আজকে চরমোনাই ইউনিয়নের মধ্যে, এক গ্রামের মধ্যে এত বড় প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, এটা আপনার প্রতিষ্ঠান। আমরা যেই দলের যেই মতেরই হই না কেন, এই প্রতিষ্ঠান তো আপনাদের, এই মাদ্রাসা আপনাদের, এই মাহফিল আপনাদের। কত জায়গায়, কোন ইউনিয়নে এতগুলি মানুষ যায়, এত মানুষ রাস্তায় পড়ে থাকে, গোয়াল ঘরে পড়ে থাকে, বাথরুমের কিনারায় পড়ে থাকে, বাজারে পড়ে থাকে। অন্য কোন ইউনিয়নের মাটির মধ্যে এরকম মানুষ ঘুমায় না, কিন্তু আপনার ইউনিয়নের মাটির মধ্যে হাজারো বড় লোক, হাজারো লিডার, তারা গড়াগড়ি করে মাটির মধ্যে। এটা আপনাদের গৌরব, এটা আপনাদের সম্মান, আপনাদের ইচ্ছা।
গালি দিবেন কেন? অসম্মান করবেন কেন? মতের পার্থক্য তো থাকতেই পারে। বাপ ছেলের মধ্যে মতের পার্থক্য হয়, মা মেয়ের মধ্যে মতের পার্থক্য হয়, ভাই ভাইয়ের মধ্যে মতের পার্থক্য হতেই পারে। কিন্তু শ্রদ্ধার জায়গাকে আমরা কলুষিত না করি। এটা শ্রদ্ধার জায়গা। আপনি এবং আমি ইউনিয়নকে পরিচিতি করার জন্য কি করেছি বলেন তো? কি করেছি? কি অবদান আছে আপনার এবং আমার? না, এই ইউনিয়নকে পরিচিতি করার জন্য আপনার এবং আমার কোনো অবদান নেই। যাদের অবদান আছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, তাদের জন্য আমরা দোয়া করি। কি কথা ঠিক না? সামান্য রাজনৈতিক কারণে আমরা মূল জায়গা হস্তক্ষেপ না করি বাবা, এটা আমাদের জন্য ঠিক হবে না। আমি মনে করি চরমোনাইয়ের প্রত্যেকটা জনগণের উচিত এই আন্দোলন করা। আমি মনে করি চরমোনাই প্রত্যেকটা নাগরিকের উচিত একসাথে কাজ করা। সমস্যা কি বলেন তো? যদি আপনি এই আন্দোলনে কাজ করেন আপনি সম্মানিত হবেন, আপনার মর্যাদা বাড়বে, আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবেন। কাজে আমি মনে করি আমার কেউ শত্রু না। আওয়ামী লীগ আমার শত্রু না, বিএনপি আমার শত্রু না, জাতীয় পার্টি আমার শত্রু না। সবাই আমার আপন, সবাই আমার প্রিয়। কেউ হয়তো মুরব্বী বাবার সমতুল্য, কেউ চাচার সমতুল্য, কেউ দাদার সমতুল্য, কেউ বড় ভাই সমতুল্য, কেউ সহপাঠী, কেউ আমার জুনিয়র স্নেহাস্পদ। কাজে কেউ আমি কাউকে শত্রু মনে করি না। বিশ্বাস করেন আমার এত বড় আস্থা, এই যে নির্বাচনের সময় একটা গন্ডগোল হয়েছিল, আমি অফিসে ঢুকে গেছি। আমি বিশ্বাস করি এটা আমার অফিস, এটা আমাদের ছেলে পান, ওরা আমাকে কেন এই বিএসজিতে করবে? আমার বল ছিল, আমার কলিজার মধ্যে বল ছিল, এই আস্থা ছিল, আমি ঢুকে গেছি। আমি চা পান করেছি, কিন্তু আল্লাহ মাফ করুক, আমি যত উদারতা তাদের সাথে দেখিয়েছি, কিন্তু তারা পরবর্তীতে কেস করছে, মিথ্যা মামলা করেছে। আমি আমার দোস্তদেরকে বলবো, দেখেন সাময়িকভাবে কিছুটা ঝগড়া হতেই পারে, বিভেদ হতেই পারে, কিন্তু স্থায়ী করবেন না। স্থায়ী করা ঠিক না। আমরা কার সাথে ঝগড়া করবো বলেন তো? নামলেই তো প্রত্যেকের সাথে দেখা হয়। আমি আপনাকে সালাম দেবো, আপনি আমাকে সালাম দিবেন। আমি আপনাকে চা পান করার জন্য বলবো, আপনি আমাকে চা পান করার জন্য আহ্বান করবেন। আমরা কেন ভিন্ন থাকবো? আজকে আমরা চরমোনাই ইউনিয়ন যদি ঐক্য হই, আপনি কি জানেন কত বড় শক্তি আমরা কত বড় শক্তি? আজকে চরমোনাই ইউনিয়ন ঐক্য হন, এখান থেকে বিপ্লবের সূচনা হবে, এখান থেকে আন্দোলনের সূচনা হবে। দেখেন জোয়ার হয় সাগরের মধ্যে, কিন্তু খাল বিল নদ নদী কিছুই খালি থাকে না, সব ভরে যায়। যখন জোয়ার সৃষ্টি হয় সব কিছু ভরে যায়। আজকে চরমোনাই ইউনিয়ন থেকে আন্দোলনের সূচনা করেন, আন্দোলন করেন, আপনারা ঐক্যবদ্ধ হন। আমি বিশ্বাস করি চরমোনাই ইউনিয়নের মানুষগুলি ঐক্যবদ্ধ হয়, এই ঐক্যবদ্ধতার ঢেউ এখানেই থাকবে না, বরিশাল গিয়ে লাগবে, বরিশাল থাকবে না, ঢাকায় গিয়ে লাগবে। এই ঢেউর কারণে গোটা দুনিয়া থেকে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হন, ঐক্যতার কোনো বিকল্প নেই। যুবকদের ঐক্য হতে হবে, মুরব্বীদের ঐক্য হতে হবে। আমার মা বোনরা তো এমনিতেই চরমোনাইয়ের পক্ষে আছে, আল্লাহ ওদেরকে কবুল করে নেন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাতওয়ালা করে দেন। আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করে দেন। আমিন। আমি জানি চরমোনাই ইউনিয়নের 90 থেকে 95% মা বোনেরা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। আপনি কি জানেন চরমোনাই ইউনিয়নে এরকম ইতিহাস আছে যে আমার বোনকে আঘাত করেছে যে হাত পাখায় ভোট দিবি না, কিন্তু আমার বোন বলেছে আমি ইসলামের বাহিরে ভোট দিতে পারবো না। ইতিহাস গঠন করেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের দেশে মারা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো আমার মারা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, কিন্তু আমার ওই বোনের হাতের আঙ্গুলি কেটে গিয়েছিল কোপের কারণে, কিন্তু তারপর ইসলামের বাহিরে সে যায় নাই। কাজী আল্লাহ পাক আমার চরমোনাই ইউনিয়নের মা বোনদেরকে আরো তারাক্কি দান করেন। আল্লাহ পাক সুখময় জীবন তাদেরকে গঠন করার তৌফিক দিয়ে দেন।
আর আমি যুবক বাবা থেকে বলবো, আমার মুরব্বী থেকে বলবো, আসো আমরা কেউ কারোর শত্রু নই, কেউ কারোর পর নই। মুসলমান, হিন্দু, মুরব্বী এবং যুবক সব ঐক্যবদ্ধভাবে যদি আমরা এক পতাকার তলে চলে আসি, তাহলে ইনশাআল্লাহ দেশ উন্নত হবে, আদর্শবান এক ইউনিয়ন গঠন হবে এবং এই দেশ থেকে বাতিল পালাতে বাধ্য হবে। আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, দেরি না করি, আসো আজকের থেকে আমরা সবাই ছাত্র আন্দোলন করব, যুবকরা যুব আন্দোলন করব, আমরা আন্দোলন করব, শ্রমিক আন্দোলন করব, আর সবাই সম্মিলিতভাবে আত্মশুদ্ধি করার জন্য মুজাহিদ কমিটির অন্তর্ভুক্ত হব। কাজে আল্লাহ পাক আমাকে বা আমাদের সবাইকে কবুল করে নেন। কাজে আজকের থেকে আমরা সবাই দাওয়াতি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দাওয়াত দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে বা আমাদের সবাইকে কবুল করে নেন। আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেও শান্তি রাখেন এবং কিয়ামতের ময়দানে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন।